ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। আমি বারবার ঘটনাটাকে রিপিট করার দরকার নেই, পৃথিবীর মানুষ আজকের ডেটে সেটা জানে। সেখানে সিসিটিভি কেন কাজ করছিল না? সেমিনার রুমের ভিতরে সিসিটিভি কেন নেই? সেমিনার রুমের বাইরের করিডোর সিসিটিভি নিয়ে আমরা খুব উত্তেজিত। আমাকে একটা কথা বলো তো দেখি, কথাটা খুব এই পরিস্থিতিতে খুব লাইট শুনতে লাগবে। ধরো কোনো একটা সেমিনার হচ্ছে, তার মধ্যে কোনো একটা ঘটনা ঘটে গেল, তার এই এত কিছু ঘটলোই না, কেউ একজন ধরো মারপিটে মারা গেল, তাহলে তো তার তথ্য বেরোবে না, কারণ সেমিনার রুমে সিসিটিভি কাজ করছে না। তার মানে ইনফ্রাস্ট্রাকচারটা একটা গভর্নমেন্ট নার্সিংহোমে বা হসপিটালে সেভাবে দেওয়াই নেই যাতে করে একটা ক্রাইমকে খুব সুন্দরভাবে ধরা যেতে পারে। তার মানে ইনফ্রাস্ট্রাকচারটাই গভর্নমেন্ট প্রোভাইড করেনি, সেটাকেও তো একটা লোকানোর বিষয় হয়ে দাঁড়িয়েছে গভর্নমেন্টের কাছে। আর সেকেন্ডারিভাবে ভাবো, একটা লোক যাকে সে পদে বসিয়েছে তার তো কিছু ডিউটি আছে। আজকে প্রতিটা মানুষ যে একটা পদে থাকে তার কিছু সেট অফ ডিউটিস থাকে। এই লোকটা সেট অফ ডিউটিসের মধ্যে কি ইনফ্রাস্ট্রাকচার ছিল না? আমি বারবার ইনফ্রাস্ট্রাকচারের উপরে পয়েন্টটা তুলছি কেন? কারণ যদি পরিকাঠামো ঠিক থাকতো, আজকে মেয়েটার এগেনস্টে ক্রাইমটা আটকানো যেত, কিংবা মেয়েটার এগেনস্টে যে ক্রাইমটা ঘটেছে সে ক্রাইমটা জলের মতো পরিষ্কারভাবে তাদেরকে তুলে নিয়ে শাস্তি দিতে পারতো। তার জন্য সিবিআই এর দরকার পড়তো না, তাই জন্য হাজার হাজার ডাক্তারকে বাইরে বসে থাকতে হতো না। তাই জন্যে আমার আপনার প্রতিটা মেয়ে যারা আজকে মার্কেটে বেরিয়ে কাজ করে খায়, যারা আজকে পড়াশুনো করতে বেরোয়, যারা আজকে বিভিন্ন জায়গায় ডাক্তারি করে, তারা এত ভয়ভীত থাকতো না। আমরা এখানে বসে কোন রাইটে ভাই বাংলাদেশকে নিয়ে আলোচনা করি? আমরা এখানে বসে কোন রাইটে আমরা তালিবানকে বড় করি? আজকের ডেটে দাঁড়িয়ে তুমি আমি কী নিয়ে কথা বলছি? এর থেকে বড়তা একটা গণতন্ত্রের মধ্যে হতে পারে? এর থেকে নিকৃষ্ট উদাহরণ কোনো দিন হতে পারে? আমরা একটা সংবিধান নিয়ে চলা একটা দেশের একটা অংশ, সে সংবিধানে যা যা লেখা আছে তার বাইরে গভর্নমেন্ট কাজ করতে পারে না। সুতরাং গভর্নমেন্টকে বুঝতে হবে তার দায়িত্বটা। তারা প্রথমেই চেষ্টা করছে নিজেদের ফেসটাকে পরিষ্কার রাখা। ভাই আমি জানি না কী করে হলো, এটা হতে পারে না, এটা হতে পারে না। আপনিই সর্বেং সর্বা। আজকে ভেবে দেখো, যে মিছিলটা হচ্ছে সেই মিছিলটা হোম মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশি বিফলতার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলটা করছে। কে মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এবং হেলথ মিনিস্টার অলসো। কি কার বিরুদ্ধে মিছিল করছে? মমতা ব্যানার্জি। তো মনে হচ্ছে মমতা ব্যানার্জির বিভিন্ন রকম ফেজের বিরুদ্ধে মিছিল করছে। আমি একটা কথা খুব গুরুত্বপূর্ণ সেটা বলবো, একদম কামদুনি ঘটনা, তারপরে এই আজকের ঘটনা, মাঝখানে অনেক ঘটনা, আমি বলছি সব ঘটনা ঘটলো, কিন্তু বিচারের বাণী নিভৃতে কার্যে। এর মধ্যেই একটা পার্ট আমি একটু যোগ করে দিচ্ছি, এই ছাত্রীরা অর্থাৎ মেয়েরা স্কুলে, কলেজে, রাস্তায়, হসপিটালে, কর্মরত স্থানে কোনো জায়গায় কি তাহলে সেফ নয়? কতটা ভয়ঙ্কর একটা প্রশ্ন হব 2024-এ দাঁড়িয়ে, যখন ভারতবর্ষ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটা গণতন্ত্র, আমরা মিলিটারি পাওয়ারে নাম্বার 4, আমরা $1 ট্রিলিয়ন ইকোনমির কথা বলছি, আমরা স্পেসে যাচ্ছি, আমাদের মেয়েরা মিলিটারি অফিসার র্যাঙ্কে যাচ্ছে, আমাদের মেয়েরা ডাক্তারিতে বিরাট কাজ করে বেড়াচ্ছে। সেখানে দাঁড়িয়ে তুমি আমাকে প্রশ্ন করছো যে আজকের ডেটে আমাদের মহিলারা কি সেফ নয়? তুমি প্রশ্নটার মধ্যে বুঝতে পারছো কতটা আমরা নিজেরা ভয়ভীত, আমরা কতটা নিজেরা সংক্রামিত এই ভয়টার মাধ্যমে, যে ভয়টা সিস্টেমেটিক্যালি আমাদের মধ্যে ছড়ানো হয়েছে। আমি তো মানতে রাজি নই যে সেদিনকে ডাক্তাররা যারা ওইখানে মঞ্চ তৈরি করেছিল তারা ওখান থেকে গালিগালাজ করছিল, ইট ছুটছিল কি? এরকম কোনো ভিডিও আছে? নেই তো। হঠাৎ করে একটা ক্রাউড এসে ভাঙচুর করলো, হঠাৎ করে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তো একটা গভর্নমেন্ট হসপিটাল, তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেখানে ঢুকে ভাঙচুর শুরু করে দিল, ওয়ার্ডের পর ওয়ার্ড ভাঙতে শুরু করে দিল। কি প্রমাণ করতে চাইছে? যে আমাদের কাছে প্রচুর মাসেল আছে। আমি একটা ছোট্ট তথ্য দিচ্ছি ভাই, আমি কাউকে উস্কানাতে চাইছি না, আমি একটা ছোট্ট তথ্য দিচ্ছি শুধুমাত্র। ভারতবর্ষ একটা রাজ্য হচ্ছে বাংলা, পশ্চিমবাংলা। পশ্চিমবাংলায় টোটাল মানুষ বসবাস করে 10 কোটির আশেপাশে। তার মধ্যে যদি আমি ধরেই নিলাম 10% লোক পলিটিক্স করে, তাহলে 1 কোটি দাঁড়ায়। কিন্তু অ্যাকচুয়াল পলিটিক্যাল সিনারিও যদি ক্যাডার বেস দেখো, সেটা নট মোর দ্যান 20-30 lakhs লোক যারা সক্রিয় রাজনীতির সাথে যুক্ত, যে কোনো কালার হোক না কেন। সেটাকে বাদ দিলে যেটা পড়ে থাকে সেটা 9 কোটি 70 লক্ষর একটা অ্যামাউন্ট। এই 9 কোটি 70 লক্ষের
যদি 20% লোকও যদি ঘুরে দাঁড়িয়ে পড়ে না ভাই, আমি তোমাকে বলছি সিভিল ডিসওবেডিয়েন্স তৈরি হবে। কিন্তু যদি রাজনৈতিক পরিসংখ্যানে দেখো, এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস বা পশ্চিমবাংলার সরকার এতটা নির্দিষ্ট এবং নির্ভয় জায়গায় দাঁড়িয়ে আছে, তার জন্য তাদের সাহস হয় বিভিন্ন রকম এক্সপেরিমেন্টাল ডিসিশন নেওয়ার। কারণ তারা জানে তারা পলিটিক্যালি বা সিট ওয়াইজ বা ভোট ব্যাঙ্ক ওয়াইজ এতটা কোনো খারাপ জায়গায় নেই যে একটা ঘটনার দ্বারা তাদের সরকারকে ফেলে দেওয়ার পজিশনে যেতে পারে। দিস ক্যান বি অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম ফর দেম, বাট দিস ক্যানট বি দি এন্ড অফ দিস গভর্নমেন্ট। এটা আমি পরিসংখ্যান দিয়ে বলে দিচ্ছি। বেশ, আমি একেবারে এই আন্দোলনের রূপরেখা কীভাবে তৈরি হবে তা নিয়ে সেই সংক্রান্ত সময় কম, একদম শেষ করতে হবে। আমি বলছিলাম যে ঝান্ডা ছাড়া অরাজনৈতিকভাবে আন্দোলন, এই আন্দোলনের ডাকে কি সব পক্ষ এক জায়গায় আসা সম্ভব, আবার করে পথে নামা সম্ভব? এই সম্ভাবনাটা একটু জানতে চাই। দেখো, এই সিনথেটিক ন্যারেটিভ তৈরি করে লাভ নেই। ফার্স্ট কথা হচ্ছে অ্যাপলিটিক্যাল বলে কিছু হয় না, পৃথিবীতে কোনো দিন কিছু অ্যাপলিটিক্যাল হতে পারে না। আমি আম খাবো না জাম খাবো, সেখানেও আমাকে পলিটিক্যালি ডিসাইড করতে হয় কোনটা আমার বডির পক্ষে ভালো, আমি সেটা খাবো। দ্যাট ইজ অলসো এ পলিটিক্স। সো অ্যাপলিটিক্যাল বলে কিছু হয় না। এবার আমি তোমাকে একটা পরিসংখ্যানে আসছি। আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকারের কাছে 221 থেকে 228টার মধ্যে সিট আছে। যদি আমি এক্স্যাক্ট সিট না বলি, 225টাই ধরো সিট আছে। অপোজিশনের কাছে খুব বেশি হলে 65টা সিট আছে। সুতরাং যদি 225টা সিটই ধরো, আমি 225টা সিটের মধ্যে খুব খারাপ অবস্থা হলেও তৃণমূলের কাছে আজকের ডেটে খাতায় কলমে 29টা লোকসভা সিট আছে। 29টা লোকসভা সিট, 225টা বিধানসভা সিট। যত কটা আন্দোলন হচ্ছে একটু গভীরভাবে অ্যানালিটিক্স করে দেখো, আমি প্রতিটা মানুষের আবেগকে সম্মান জানিয়ে বলছি, যত কটা আন্দোলন হচ্ছে প্রতিটা আন্দোলন হচ্ছে কিন্তু টাউনশিপ কেন্দ্রিক। কলকাতা, হাওড়া, হুগলি, কল্যাণী, বারাসাত, সোদপুর, মফস্বল, সেমি টাউনশিপ, টাউনশিপ এই কেন্দ্রিক হচ্ছে। প্রত্যন্ত গ্রামে কটা মিছিল বেরিয়েছে, একদম গ্রামীণ পঞ্চায়েত এলাকায় কটা মিছিল বেরিয়েছে, খুব কম পার্সেন্টেজ পাবে। সেই মিছিলের পার্সেন্টেজ 1 থেকে 2%, তার থেকে বেশি নয়। কিন্তু অবাক হয়ে যাবে শুনলে, গোটা বাংলার কাস্টিং ইকুয়েশন যেটা আছে তাতে 70 to 75% পজিটিভ কাস্টিং হয় কিন্তু সেই জোন থেকে। সুতরাং হয়তো আমার এই মন্তব্যে অনেক মানুষ দুঃখ পাবে, অনেক মানুষ খারাপ লাগবে, কিন্তু বাস্তবের অঙ্কটা তো বাস্তবভাবেই বোঝা উচিত। আজকের ডেটেও আমি বলছি, যদি বাংলায় ভোট হয়, তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিতবে। কেন জিতবে? কারণটাই, অঙ্কটাই তো তাদের ফেভারে আছে। কারণ শহরতলির যে ভোট ব্যাঙ্কটা আছে না ভাই, সেটা খুব ছোট। আমাদের প্রতিবাদের ডেন্সিটি যতটা, আমাদের ভোটার্স ডেন্সিটি ততটা নয়। আমরা খুব ইন্টেন্সলি একটা জিনিস নিয়ে ভাবি, আমরা খুব একটা জিনিস নিয়ে খুব রেগে যাই, খুব একটা জিনিস নিয়ে খুব আবেগতাড়িত হয়ে যায়। বাস্তব হওয়াই উচিত। এরকম ঘটনায় যদি আমার আবেগ না জাগে তাহলে তো আমি মানুষই নই। সুতরাং সেটা বাস্তব। কিন্তু যদি অঙ্কের নিরিখে দেখো তুমি, তোমার ভোট কিন্তু একই, 1 ভোট। যদি আমি ধরে নিই আগের দিন মহিলাদের যে মিছিল হয়েছিল গোটা বাংলা জুড়ে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে সেখানে 10 লক্ষ মহিলা রাস্তায় ছিলেন, প্রতিবাদ করছিলেন, তাই তো? যদি 10 লক্ষ মহিলার প্রতিবাদ আমি দেখি, তার পার্কুলেশন ধরি, সেটা আমি ধরে নিলাম 25-30 লক্ষ মানুষের মধ্যে পার্কুলেট করেছে। ঠিক আছে না? এই 25-30 লক্ষ মানুষ, তাদের টিআরপি সবই বুঝলাম, কিন্তু যদি তুমি ভোট ব্যাঙ্কে কাস্টিং থিওরিতে আসো না ভাই, এই গ্রামের লোকের ভোট কিন্তু তোমার ভোটের থেকেও কম কিছু না। তোমার ভোটও এক, তাদের ভোটও এক, এবং তাদের কাস্টিংটা কিন্তু চেঞ্জ হওয়ার মতো এখনও কোনো রকম কোনো ঘটনা তাদেরকে নাড়া দেয়নি বলেই এমন একটা সিনারিও এসছে, যে সিনারিওর যে প্রতিবাদটা চলছে, সেই প্রতিবাদটা শুধুমাত্র টাউনশিপ এবং শুধুমাত্র আমাদের সিভিল আরবান সোসাইটির মধ্যে লিমিটেড। যদি এই প্রতিবাদ পঞ্চায়েতে যায়, যদি এই প্রতিবাদ আমার গ্রামের মা বোনেরা উঠে দাঁড়ায়, যদি এই প্রতিবাদে একদম নিচে গিয়ে, নন্দীগ্রাম, সিঙ্গুরের মতো একদম নিচে গিয়ে লোকেরা উঠে দাঁড়াতে শুরু করে দেয়, তখন কিন্তু সরকারের টনকটা নড়তে বাধ্য। কারণ সেখান থেকে বাংলার নবান্নের রাস্তা তৈরি হয়। তোমার বালিগঞ্জ, টালিগঞ্জ, যাদবপুর, তাদের যতই ডেন্সিটি থাকুক প্রতিবাদে, সেখান থেকে কিন্তু ভাই নবান্ন রাস্তা তৈরি হয় না।
পঞ্চায়েত লেভেল থেকে যদি এই বিরোধিতা প্রতিবাদের সত্যি যে আবেগটা আছে আমরা পৌঁছে দিতে পারি, সেখানকার মা বোনেদের যদি আমরা সত্যিকারের বোঝাতে পারি কি ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, তখন তারা রুখে দাঁড়াবে। এ লড়াই কোনো রাজনীতির বিরুদ্ধে না, এ লড়াই কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে না, এ লড়াই একটা পরিকাঠামোর বিরুদ্ধে, একটা পরিকাঠামো যেটা দিনের পর দিন ঘুণ ধরে গেছে। এবং সেই পরিকাঠামোটা যতক্ষণ না আমরা ঠিক করব, সেই পরিকাঠামো কিচ্ছু ম্যাটার করে না কে সরকারে আছে, সেই পরিকাঠামো তোমাকেও শেষ করবে, সেই পরিকাঠামো আমাকেও শেষ করবে, সেই পরিকাঠামো আমাদের আগামীকে শেষ করবে। এবং সেই শেষ করার বিরুদ্ধে আজকে দাঁড়াবার সময় এসছে এবং আমাদের দাঁড়াতে হবে। আমি একেবারে প্রসঙ্গটা শেষ করব এই প্রশ্ন জেনে যে বিভিন্ন আন্দোলন প্রতিবাদ তো হচ্ছেই, মুখ্যমন্ত্রীও আবেদন করছেন বারবার, ডাক্তারদের উনি বোঝানোর চেষ্টা করছেন, প্রায় হাতে পায়ে পড়ে বোঝানোর চেষ্টা করছেন যে আবার কাজে ফিরুন, কর্মবিরতি বন্ধ করে মানুষের পরিষেবা শুরু করুন। এটা ঠিক এই মানবিক আবেদনটা সেই সময় করা গেল না যখন পুলিশ তাকিয়ে দেখলো যে হসপিটালে এক আক্রান্ত হচ্ছে, ওয়ার্ডের পর ওয়ার্ড ভেঙে দিচ্ছে, পুলিশ নেই, পুলিশ প্রায় লুকিয়ে রয়েছে। এবং এই যে ঘটনাটা সিসিটিভি ফুটেজের কথা বললে, সেই সময় আবেদনগুলো কোথায় ছিল? তিনি এখন ডাক্তারদের ফিরতে বলেছেন। এই ঘটনার পর যে আবেগে তারা এখানে বসেছেন, সেই আবেগ মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না, নাকি উনি মানুষের পরিষেবা সত্যিই আবার চালু করতে চাইছে? দেখো, পলিটিক্যাল ম্যাচিওরিটিতে একটা বড় ক্রাইটেরিয়া হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্যাপাসিটি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অভিজ্ঞতা সম্বন্ধে কোনো কমেন্ট করার ধৃষ্টতা আমি করব না, কারণ ওনার রাজনৈতিক অভিজ্ঞতাটা আমার যত বছর বয়স তার হয়তো কাছাকাছি হবে।